প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। কেমন আছেন? এই তো ভালোই বলা যায়, বলা উচিত, মানে যেহেতু এটা একটা আমাদের সংস্কৃতির একটি অঙ্গ। দেখা হলেই কেমন আছেন, অনেক সময় হয় ভালো না থাকলেও বলি ভালো আছে। হ্যাঁ, পত্রপত্রিকায় প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, এমপিদের স্বজনদের প্রশ্নে কঠোর অবস্থান আর থাকছে না উপজেলা নির্বাচন, খেলায় কেন জুয়ার বিজ্ঞাপন, যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজে এবার যুদ্ধবিরোধী বিক্ষোভ, বাংলাদেশের আরেকটি অতৃপ্তির জয়। দৈনিক সমকালের শিরোনাম, সারি সারি বহুতল ভবন কারণেই অনুমোদন, রাজধানীর বছিলা, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, খাদ্যের নিশ্চয়তা ও আর্থসামাজিক উন্নয়নই লক্ষ্য, সংসদ নির্বাচনের বিরোধ উপজেলার ভোটে। দৈনিক যুগান্তরের শিরোনাম, শর্তের জ্বালায় ভোক্তা জ্বলছে, IMF এর $470 কোটি ঋণ, অবৈধ ক্যান্টিন ফার্মেসি বন্ধের নির্দেশ সরকারি হাসপাতালে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সুধারা ডলারের দামের প্রভাব বাজারে, বাড়তে পারে রেমিট্যান্স, চাপে পড়বে মানুষ ও ব্যবসা, প্রত্যেককে সচ্ছল করতে সরকার কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা। কালের কণ্ঠের শিরোনাম, সংকেত না বসিয়েই চলবে ট্রেন, জেলা প্রশাসক প্রকৌশলী দ্বন্দ্ব বাড়ছে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, পদ্মায় পানি নেই, 3 মাস সেচ পাম্প বন্ধ, মের দ্বিতীয়ার্ধে ফের বাড়বে তাপমাত্রা। মানবজমিনের শিরোনাম, রাজধানী জুড়ে বিদ্যুৎ চুরির মহোৎসব, মেয়াদ শেষ, ঢাকা ছাড়ছেন হাঁস, পরবর্তী রাষ্ট্রদূত ডেভিড মিলি। আমাদের সময়ের শিরোনাম, ঢাকার 62 পুকুরের 50টি বিলীন, মত বিনিময়কালে প্রধানমন্ত্রী, প্রত্যেককে সচ্ছল করতে কাজ করছে সরকার। দেশ রূপান্তরের শিরোনাম, অস্ত্র ভাড়ায় খাটাচ্ছে আরসা, 52 বছরেও আইন হয়নি, উচ্চ আদালতে বিচারক নিয়োগ। জায়দিনের শিরোনাম, মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে, প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করতে কাজ করছি, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। কালবেলা শিরোনাম, এবারও ডেঙ্গু ঝড়ের সংখ্যা, প্রস্তুতি কম। আজকের পত্রিকার শিরোনাম, ভালো উদ্যোগ মন্দের ভয়, 16 বছর পর কিস্তি দিয়ে বরাদ্দ বহাল, সাবেক এমপি রত্নার গাড়িতে এখনও সংসদের লোগো। সময়ের আলো শিরোনাম, শিল্প খাতে শনির দশা, রাফা ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, কেউ গরিব থাকবে না, গৃহীত কর্মসূচি বাস্তবায়নে আসবে সচ্ছলতা, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। মাহবুব হোসেন, আপনি শিরোনাম শুনলেন, আমি একটা প্রসঙ্গে আসতে চাই। অনেক প্রসঙ্গই আছে। বেইলি রোডে যখন একটি ভবনে আগুন লাগলো এবং অনেকগুলো মানুষ মারা গেল, তখন আমরা কোথায় অবৈধ হোটেল, কোথায় কি, মানে এত দৌড়ঝাঁপ শুরু করলাম, ভাঙা শুরু করলাম, মনে হলো কেউ একটা বিপ্লব শুরু হয়ে গেল। এখন আবার এটার কি অবস্থা সেটা ঠিক জানি না। কিন্তু আজকে প্রথম আলো থেকে, না ঠিক সমকাল, দৈনিক সমকালে যে রিপোর্টটি ছাপা হয়েছে, এটা যদি সত্য হয় তাহলে সারি সারি বহুতল ভবন কারণেই অনুমোদন, রাজধানীর বছিলা, দাম কম হওয়ায় ফ্ল্যাট কেনার হিড়িক। আমি প্রশ্নটা তুলেছি আপনার কাছে, যদি এটি সত্য হয়, সারি সারি বহুতল ভবন কারণেই অনুমোদন, তার মানে আমরা কি অপেক্ষা করছি যে এই ভবনগুলো আবার দুমড়ে পড়ে যাবে, আমরা আবার দৌড়ঝাঁপ করবো, দৌড়ঝাঁপ তোড়জোড় হবে, আবার থেমে যাবে, তাই নাকি? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি যে শিরোনামগুলো পড়লেন, ওই যে প্রথম জিজ্ঞেস করছিলেন না কেমন আছেন, জি জি জি, তার একটা জবাব কিন্তু শিরোনামগুলোতে আছে, তাই না? তো দুর্ভাগ্য আমাদের যে এইরকম খারাপ পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি, বাস করছি। বছিলার কথা কেন বলবেন? আপনার আশেপাশেই তো বহু ভবনে আছে যেগুলোর অনুমোদন অর্ধেক আছে, তো অর্ধেক নেই, তাই না? এর দায়িত্ব কার? নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার না, এটা আমাদের সংশ্লিষ্ট যারা রাজুকই বেসিক্যালি এটার দায়িত্ব। তো কি করে অনুমোদনহীন ভবন হলো? রাজুকের কি লোকজন নেই, বা রাজুকের চেয়ারম্যান ছাড়া আর কেউ নাই?
যারা যারা এই বিষয়গুলো তদারক করবে, তদন্ত করবে এবং দেখবে যে কোনো অবৈধ কাজ হচ্ছে কি হচ্ছে না, নেই? নিশ্চয়ই আছে। তারা কি করে, কেন ওরা নিশ্চয়ই উৎপেতে থাকে কখন এই অবৈধ কাজটা হবে এবং আমি 2 পয়সা ঘুষ নেব। একটু ঝাঁকি দিয়ে আর কি। ঝাঁকি দিয়ে মানে কি, হ্যাঁ আপনি অবৈধ কাজ করছেন, আমাকে মানে দেন, নইলে আমি কিন্তু রিপোর্ট লিখে এরকম ঝামেলা করছেন, এখন এটা দেন। তা এটা কিন্তু সর্বক্ষেত্রে, যেমন আপনার পানির বিলের ব্যাপারে একবার আমি নিজে 19,000 টাকা দিতে বাধ্য হলাম, নাহলে পানি বন্ধ করে দেবে রোজার আগে। আপনি 19,000 দিলেন কেন? দিলাম বাধ্য হয়ে, না হলে বন্ধ করে দিলে আমি কার কাছে যাব? আমি তো সাধারণ মানুষ, বুঝতে হবে সাধারণ মানুষের পক্ষে। এটা কি এক ধরনের জিম্মি না? অফকোর্স জিম্মি। আমরা তো এই সরকারি লোকদের হাতে জিম্মি, আমরা সন্ত্রাসীর হাতে জিম্মি, আমরা কোথায় জিম্মি না? আমরা তো যদি বলি প্রকৃতির হাতেও জিম্মি। এই যে যেরকম ভাবে গরম আমাদেরকে মানে করলো, ভাজা ভাজা করে দিল, এবং সামনে আবারও আসছে এবং এখন আবার রহমতের বৃষ্টি কিন্তু বৃষ্টিতে পরিণত হচ্ছে, দুর্ভোগের বৃষ্টিতে। না, এটা তো দুর্ভোগের বৃষ্টিতে পরিণত হয়েছে, এটা চট্টগ্রামে অলরেডি প্রমাণ হয়ে গেছে। তাহলে চট্টগ্রামে প্রমাণ হলো কেন? এই যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলো চট্টগ্রামকে একেবারে ক্লিন করার জন্য, আপনার ওইখানকার খালগুলোকে উদ্ধার করার জন্য, কেন হলো না? এবং সেটার দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যেমন আছে, তেমনি সিটি কর্পোরেশনের আছে। কেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না? ওইখানে একটা দড়ি টানটানি চলে, যে এটা কার দায়িত্ব, কে করবে, কোথায় যাবো। কেন দড়ি টানটানি হবে? প্রত্যেক জায়গায় ডিমার্কেশন আছে যে তোমার কাজের পরিধি এইটুক। তো এইটুক যদি দড়ি টানটানি হবে না, এটা রাজুকের, এটা অমুকের, এটা উত্তর সিটির, এটা দক্ষিণ সিটির, এটা চলবে না। উত্তর সিটির ডিমার্কেশন আছে, দক্ষিণ সিটি আছে, এর মাঝখানে যেগুলো আছে সেগুলোকে করতে হবে। আমার কথা হলো যে যদি আপনি নিজেই যদি অন্যায়কে প্রশ্রয় দেন, তাহলে এরা বাড়তেই থাকবে, এটা বাড়তেই থাকবে। ওই যে বলে একটা কথা বলেন যে বেড়ায় যদি ক্ষেত খায়, তাহলে তো আর বেড়া দিয়ে লাভটা কি? এবং আবারও আমি বলি যে সমকালের রিপোর্টটি যদি সত্যি হয়, তাহলে এটা খুবই সংখ্যা জায়গায় এবং এটা নিশ্চয়ই একটা উদ্যোগ নেওয়া হবে বলে আমি একটু বলি। পত্রপত্রিকাগুলো কিন্তু আমি মনে করি রিফ্লেকশন অফ মানে সোসাইটি, হ্যাঁ, রিফ্লেক্ট করে। এইখানে হয়তো অতিরঞ্জিত আছে বা নাই, আমি বিশ্বাস করি যে এটা অতিরঞ্জিত, ঘটনাটা আছে, সত্য বেইসটা আছে যে হ্যাঁ এইরকম অন্যায়গুলো হচ্ছে, তাই না? এই রিপোর্টের কিছু হয়তো সত্য, ম্যাক্সিমাম হয়তো অসত্য, এটা হতে পারে, অথবা ম্যাক্সিমাম সত্য, মিনিমামটা অসত্য হতে পারে। কিন্তু এর যে মৌলিকত্ব, সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। সংবাদপত্রগুলো কিন্তু আমাদের মানে সমস্ত কিছুই তুলে ধরে। আমি সমকালের কথা এখন বলছি না, প্রত্যেকটা কাগজই জনগণের। ওই জন্য তো বলা হয় যে দর্পণ, আর কি দর্পণ বলা হয়, চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু নামেই কেবল এটা রিফ্লেকশন। কিন্তু গভর্নমেন্টের হাতে গেলেও তারা কিন্তু এটা নিয়ে কোনো ভাবিত না, কারণ তারা প্রশ্নের সম্মুখীন হয় না। জাতীয় সংসদে আলোচনা হয়, কিন্তু তাদের কার্যকর ওই পদক্ষেপ নেওয়া হয় না। আজকে আপনি দেখবেন আজকে যদি জাতীয় সংসদে আলোচনা হয়, আমাদের মাননীয় সদস্যরা যদি আলোচনা করেন এবং যারা এইটা থামানো বা এইটা বন্ধ করার যারা দায়িত্বপ্রাপ্ত লোক, তারা কিন্তু হাসে, তারা কোনোদিনই এটা কাজ করে না। আমরা এরকম ভাবে সংবাদপত্রে আলোচনা করি, ওইটাও বোধহয় হাসে যে কি কথা বলছে। হ্যাঁ, আমরা এত কাজ করি, তত কাজ করি, আমরা উন্নয়নের মহাসড়ক বানিয়েছি, তাহলে আপনি তো মহাসড়ক। তবে এই যে যে আলোচনাটি করলাম, আমরা হাসতে হাসতে আলোচনাটা করলাম, এটা যদি আমরা আসলে এইভাবে ইগনোর করি, তাহলে একদিন এই শহরটা দুমড়ে মুচড়ে পড়ে যাবে এবং আমরা সবাই শেষ হয়ে যাবো। এটাই সত্য। দুমড়ে মুচড়ে পড়বে না, যেটাকে আমরা বলি যে এই শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে, এবং ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাই। গত কয়েকদিন ধরে উপজেলা নির্বাচনে কে জিতলো, কে হারলো, কতটা কি হলো, কার আখের গোছানো হলো, সবই তো হলো। কিন্তু আজকে প্রথম আলো শিরোনাম, এমপিদের স্বজনদের প্রশ্নে কঠোর অবস্থান থাকছে না আর, এবং বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সিদ্ধান্তহীনতায় বিএনপি কি করবে।
তাহলে এই যে বড় দুটি রাজনৈতিক দল কি শেখাচ্ছে মানুষকে? কি শেখাচ্ছে সেটা পরে বলি, তার আগে একটা কথা বলি যে এই যে স্বজনদের উপরে কোনো থাকছে না, এর আগে কি ছিল? না, কথাবার্তায় ছিল। আমরা তো দেখেছি যে এমপির শ্যালক, এমপির মামা, এমপির অমুক, না প্রথমত হবে 10 জন হয়ে গেছে, মানে উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন 10 জন, না এমপিদের, তাই না? তারপর এখন উপজেলাকে আপনি কি করে করবেন? আপনি তো রাজধানী ঢাকা শহরে নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের। আমি তো দেখছি এর আগে যে সংবাদপত্র বেরিয়েছে, এক এমপি সাহেব পিস্তল নিয়ে, রিভলভার নিয়ে হাঁটছেন, মিছিলের সামনে আছেন। আমরা আলোচনা করছি, এবং হ্যাঁ আমরা আলোচনা করছি। দুর্ভাগ্যজনক। আমার তো মনে হয় যে ওই ভদ্রলোকের এমপিত্ব থাকা উচিত না, এবং এটার অ্যাকশন নেওয়া উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রী, যে তুমি এইরকম একটা অন্যায় কাজ করতে পারো না জনগণের প্রতিনিধি হিসেবে। তুমি সন্ত্রাসী হয়ে যাও, বাইরে থাকো, অসুবিধা নেই, তোমাকে আমরা আইনের ভিতর দিয়ে আমরা ধরব। কিন্তু একজন এমপি হয়ে, জনগণের সদস্য হয়ে, জনগণের প্রতিনিধি হয়ে তুমি এটা কাজ করতে পারো না। তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী কি এটা করেছেন? করেননি। আমরা কি করেছি? করি নাই। আইন শৃঙ্খলা কি করেছি? প্রধানমন্ত্রী কেন, এটার জন্য তো আইন শৃঙ্খলা বা সংশ্লিষ্ট দপ্তর আছে। না, আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পারমিশন লাগে একজন এমপি কে যদি আইনের আওতায় নিয়ে আসা। এইগুলো ভালো না। আইনকে প্রয়োগ করার ক্ষেত্রে এইগুলো বাধা। তা কি বললেন, এমপিদের গেল এবং সিদ্ধান্তহীনতায় বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে। এটা তো আমরা লক্ষ্য করছি যে এই যে আন্দোলন করলেন, এত ভালো ভালো আন্দোলন করলেন আমরা দেখলাম, এবং তাদের 17 জন মানুষ পুলিশের গুলিতে মানে মৃত্যুবরণ করেছে, কিন্তু তারপরে এটা কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলেন না। এখন ইম্প্যাক্ট বলতে আমরা কি বুঝি, এটাই হলো বড় বিষয়। আমরা কি ভাঙচুরকে ইম্প্যাক্ট বলতে বলবো? যে ভাঙো, রক্তাক্ত করো, মানে খুনে অবস্থা পরিস্থিতি করো, এটা অনেকেই আমরা বলে যে হ্যাঁ তারা তোকে কিছু করতে পারে না, গভর্নমেন্টকে থামাতে পারে নাই। আরে বাবা, পুলিশের বিরুদ্ধে মিছিল করে কি করে সম্ভব? পুলিশকে গুলি করতে দেওয়া হয় কেন? এই অপরাধ পুলিশের না, যারা মানে এই দেয়, কি বলে, অর্ডারটা দেয় তাদের, এটা বুঝতে হবে। এবং গণতান্ত্রিক রাজনীতিতে অবশ্যই প্রত্যেকটা মানুষের যেমন আছে, তেমনি প্রত্যেকটা রাজনৈতিক দলের মিছিল মিটিং করার অধিকার আছে। তাহলে মিছিলের উপরে কেন মানে গুলি করা হলো? এবং যে গুলি করলো, যে পুলিশটা গুলি করলো, তাকে আইনের আওতায় আনা হয় না, বরং তাকে পুরস্কৃত করা হয়। আমরা এই গভর্নমেন্টের আমলেও দেখেছি, আমরা আগের গভর্নমেন্টের আমলে দেখেছি। তার মানে এই যে মানে আপনি যেটাকে আমি মাঝে মধ্যে বলি, এর নাম হলো মনোলগ, নাটক। এই নাটক কিন্তু আমাদের রাজনীতিতে আমাদের কিন্তু ধ্বংস করছে, রাজনীতিকে ধ্বংস করছে, মানুষের যে চৈতন্যকে বিভক্ত করছে, কারণ তারা বিভ্রান্ত। অনেক ধন্যবাদ। এই আলোচনাগুলো আমরা প্রায়শই করি। আদৌ আসলে কি হয়, যেমন ধরেন যে বিষয়টি এখন আমি আলোচনা করবো, একটা সাধারণ মানুষের জায়গায়। আপনি যদি ধরেন আমাদের এই অফিস থেকে বেরিয়ে একটা রাস্তার মোড়ে যায় বসেন, দেখবেন ওখানে চায়ের দোকান আছে, ভ্রাম্যমাণ চায়ের দোকান, ওখানে বিদ্যুৎ জ্বলে, আরও ওই রকমভাবে বাইরে জায়গায় বিদ্যুৎ জ্বলে। তো বিদ্যুৎটা আসে কোত্থেকে? মানে এটার তো এখানে তো আর তার নির্ধারিত লাইন নাই, কিন্তু ওখানে বিদ্যুৎ জ্বলে, ওইটা মানুষ দেখে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও দেখে যে এখানে বিদ্যুৎ জ্বলে। এবং একই সাথে সামনে দেখবেন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়, হ্যাঁ, মানে এমনি সামান্য কোনো গাড়ি একটা কিছু করলেই পুলিশ দৌড়ে এসে হাই কাগজ দেখান, অমুক করেন। কিন্তু এরকম বড় বড় গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে যানজটের সৃষ্টি করছে, এটা নিয়েও কোনো কথা নাই। এই যে বিদ্যুৎ চুরির কথা বলা হচ্ছে, একটি পত্রিকায় বলা হচ্ছে রাজধানী জুড়ে বিদ্যুৎ চুরির উৎসব। তো উৎসব তো করছে, প্রকাশ্যে করছে, তাহলে সংশ্লিষ্ট দপ্তর কি করে? সংশ্লিষ্ট দপ্তর কি করবে? তারা ঘুষের জন্য বসে থাকে বা বসে থাকে না, তাদের দাঁড়িয়ে যায়, ঘুষ দেন না তো আমরা কেটে দেবো। 1 2 নম্বর হল যে বিদ্যুৎ চুরির প্রধান মানে কারিগররা কিন্তু এইসব ছুটকে ছাটকে না, বিদ্যুৎ না, একটা লাইন জ্বালিয়ে এসে একটা মানে করছে, ব্যবসা করছে, মানে ভাসমান ব্যবসায়ী করছে। কত ইউনিট বিদ্যুৎ সে খরচ হয়? কিন্তু যারা ইন্ডাস্ট্রি করছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি করে তার মানে অবৈধ লাইন টেনে
মানে ঘুষের বিনিময়ে অবৈধ লাইন টেনে করছেন, সেগুলো তো কাটা হচ্ছে না। সেগুলো বলছে কাটছে, হ্যাঁ কেটে দিয়েছে, কিন্তু কাটা হচ্ছে না। না হলে এই যে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, তারপরে অপচয় হচ্ছে। এবং এই কি বলে, আমরা প্রায়শই মানে বিদ্যুতের মানে ইয়ে পড়ি, বিপাকে পড়ি। যেমন এই তো একটু আগেই 1-2 মিনিটের জন্য হলো বিদ্যুৎ চলে গেছে, তাই না, আবার ফিরে এসছে। এই দুর্ভোগ আমরা থামাবো কি করে? যদি নৈতিকভাবে আমরা যদি ভালো সৎ না হই, আমরা তো মানসিকভাবে একেবারে সত্য কথা। একেবারে শেষের দিকে আমার অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের এলাকায় গেছেন এবং সমবায় ভিত্তিতে সমবায় উদ্যোগে কৃষকদের পাশে দাঁড়ানো এবং সমবায় তাকে চালু করবার জোর তাগিদ দিয়েছেন তিনি, এবং এটা যুগেরও দাবি। তো আমার ছোট্ট প্রশ্ন যে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের এলাকায়, বাংলাদেশ তোটায় পুরোটাই তিনি করছেন, কিন্তু আমরা যারা অন্য মাননীয় সংসদ সদস্যরা আছেন তারা কি করছেন? তারা, আপনি বলেন যে একটু আগে বা আমরা প্রায়শই দেখি যে নির্বাচন হওয়ার পরে এমপি সাহেবদের তার নিজের এলাকায় 5 বছরে একবার হয়তো যান, প্রথম বিজয়ের পরে যান এবং খুব মানে নেন তারা, ওখানে কি বলে ওই যে সংবর্ধনা নেন, এবং তারপরে আর যান না। এখানে তার বাড়ি আছে, এখানে তার থাকার হোস্টেল আছে, হ্যাঁ, নানা রকম সুযোগ সুবিধা আছে। কয়েকদিন আগে ব্যারিস্টার সুমন, যিনি এখন সংসদ সদস্য, আলোচিত হয়েছেন, উনি আগের থেকে আলোচিত। তো উনি বললেন যে আমার অ্যাকাউন্টে বলে তার নামে এখন বরাদ্দ হয়েছে প্রায় 29 কোটি টাকা উন্নয়নের জন্য। এটা আগেও হতো, এখন বরাবরই প্রশ্ন ছিল এই টাকাগুলো কোথায় গেল, কিভাবে উন্নয়নটা হচ্ছে, সেটা লুক আফটার করার দায়িত্ব মালিক কারা? তারাই এটার মালিক। তারা যেহেতু টাকাটা ভাঙছে, তারাই মালিক, যে বলতে হবে হ্যাঁ দেশের কাজের জন্য এই রাস্তা বানাচ্ছি, এই পুল বানাচ্ছি, এই সেতু বানাচ্ছি, এবং সেটা যেন বিলের মাঝখানে এই থমকে থাকা সেতু না, তাই না? মানে এখন তারা যদি নিজেরা যদি সৎ না হন, তাহলে আমরা কোথায় যাব? অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আসলে সততা বুকের ভেতরে লুকিয়ে থাকা অনেক বড় অর্জন। কেউ পারে এই অর্জন করতে, কেউ পারে না, কিন্তু দেশের জন্য বোধ করি সবারই এই সততার জায়গাটা তৈরি করা খুবই জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।